আজকে আমরা পড়ব তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি কী বা তার রাশিমালা কী সেটি জানার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্থিতিশক্তি কী। স্থিতিশক্তি হচ্ছে কোনো একটি বস্তুর স্বাভাবিক অবস্থা বা অবস্থান যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে কোনো সংরক্ষী বলের বিরুদ্ধে আমাদেরকে বস্তুটির অবস্থান বা অবস্থার পরিবর্তন করতে হয়। আকৃতি, অবস্থান ইত্যাদির পরিবর্তন কিন্তু আমাদেরকে সংরক্ষী বলের বিরুদ্ধে করতে হয়। তাহলে এই সংরক্ষী বলের বিরুদ্ধে যখন আমরা অবস্থান, আকৃতি ইত্যাদি পরিবর্তন করছি, তখন আমরা কিছু কাজ করি। এই কাজ বস্তুটির মধ্যে জমা হয় এবং সেই জমা হওয়া শক্তি আমরা পরবর্তীকালে ফেরত পেতে পারি। এই যে সংরক্ষী বলের বিরুদ্ধে আমরা কাজ করেছিলাম এবং সেই শক্তিটি বস্তুর মধ্যে জমা হয়েছিল, এই জমা হওয়া শক্তিটিকেই বলা হয় স্থিতিশক্তি। এখন এখানে যদি একটি চার্জ থাকে, কিউ চার্জ, এর জন্য এর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এই কিউ বিন্দু থেকে অসীম দূরত্বে অন্য একটি চার্জ ছোট হাতের কিউ যদি থাকে, এই দূরত্বটা যদি অসীম হয়, তাহলে এখানে কিন্তু এর জন্য কোনো রকম তড়িৎ ক্ষেত্র থাকবে না, কারণ এই বিন্দু আধানটি এর তড়িৎ ক্ষেত্রের বাইরে আছে। তাহলে ছোট হাতের কিউ আধানের উপরে বড় হাতের কিউ আধানের জন্য কোনো রকম বল ক্রিয়া করবে না। তাহলে যখন এখানে কোনো রকম বল পাচ্ছি না, তাহলে বলের বিরুদ্ধে বা বলের দ্বারা কোনো কৃতকার্যও হবে না। তাহলে আমাদের দ্বারা কোনো কৃতকার্য হচ্ছে না বা বল দ্বারাও কোনো কৃতকার্য হচ্ছে না। তাহলে অসীম দূরত্বে থাকা অবস্থায় এর স্থিতিশক্তি কী হবে? স্থিতিশক্তি হবে শূন্য, কারণ সেখানে কোনো রকম কার্য করতে হচ্ছে না। আমরা একটু আগে স্থিতিশক্তির ওইখানে বললাম যে কোনো সংরক্ষী বলের বিরুদ্ধে কৃতকার্য বস্তুর মধ্যে জমা হয়, সংস্থার মধ্যে জমা হয়। তাহলে এখানে যখন অসীম দূরত্বে আছে তখন কোনো রকম কার্য করতে হচ্ছে না এবং সেখানে কোনো রকম স্থিতিশক্তিও সেই জন্য পাচ্ছি না আমরা। কিন্তু এই আধানটিকে যদি আমরা এই আধানটির তড়িৎ ক্ষেত্রের দিকে আনতে থাকি, তাহলে এক সময় এটা কিন্তু তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করবে। মনে করলাম এটাকে বড় হাতের কিউ আধানের দিকে আনতে আনতে কোনো এক সময় আর দূরত্বে নিয়ে এসছি, আর দূরত্বে এনেছি। তাহলে আর দূরত্বে যখন এনেছি তখন এদের মাঝে ফোর্স বা বল কত হবে? ফোর্স এফ হবে, আমরা কুলম্ব বলের সূত্র জানি, এইটি হবে বল। তাহলে একে যদি আমরা বলের বিরুদ্ধে ডিআর দূরত্ব সরিয়ে আনি, বল তো এদিকে কাজ করছে, বলের দিক আমরা জানি যে বলের দিক আর বরাবর বাইরের দিকে হয়, ইউনিট ভেক্টর যেটা সেটা। এবার বলের বিরুদ্ধে যদি আমরা ডিআর দূরত্ব সরিয়ে আনি, তাহলে সেক্ষেত্রে আমার কৃতকার্য কত হবে? কৃতকার্য হবে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিআর, এফ ইন্টু ডিআর। তাহলে কি হবে? 1/4 এপসিলন কিউ কিউ বাই আর স্কোয়ার ডিআর। সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে। এর আগের দিনই যখন পোটেনশিয়াল বা বিভব পড়িয়েছিলাম তখনই বলেছিলাম কেন মাইনাস চিহ্নটা হয়। মাইনাস চিহ্নটা হয় এই কারণে যে যেদিকে বল কাজ করছে তার বিপরীত দিকে সরণ হচ্ছে, তার জন্য ডট প্রোডাক্টে একটা মাইনাস হয়। কারণ এফ এবং ডিআরের মাঝখানকার যে অ্যাঙ্গেলটা, এফের দিকে এইদিকে, ডিআরের দিক এই দিকে, তাহলে এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হচ্ছে। আর ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিএস বা এস, এফ ডট ডিএস। ডট প্রোডাক্ট মানে কি? ডট প্রোডাক্ট মানে কস থিটা আসে। কস থিটা, থিটার জায়গায় যদি 180 বসায় তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু -1 আসে, সেই জন্য এখানে মাইনাস চিহ্নটা আসছে। তাহলে 1/4 এপসিলন কিউ কিউ বাই আর স্কোয়ার ডিআর হবে। আমরা এই আধানটাকে কোথা থেকে আনছিলাম? ইনফিনিটি বা অসীম দূরত্ব থেকে আনছিলাম। তাহলে অসীম দূরত্ব থেকে যদি আর দূরত্বে নিয়ে আসি, তাহলে কতখানি কাজ আমাকে করতে হবে সেইটা বের করলেই এই সংস্থার স্থিতিশক্তি আমি পেয়ে যাব। কারণ আমরা বলেছি যে
স্থিতিশক্তি হচ্ছে সেই শক্তি যেটা সংরক্ষী বলের বিরুদ্ধে ক্রিয়া করলে সংস্থার মধ্যে জমা হয়। আমরা জানি তড়িৎ ক্ষেত্র একটি সংরক্ষী ক্ষেত্র, সুতরাং এখানে আমরা অসীম থেকে আর দূরত্বে কিউ চার্জটিকে আনতে যে কাজ করব সেই কাজটি সংস্থার মধ্যে জমা হবে কি হিসাবে? স্থিতিশক্তি হিসাবে। তাহলে এই ছোট হাতের কিউ আধানটিকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের আর দূরত্বে থাকা একটি বিন্দুতে আনতে কতখানি কৃতকার্য করতে হবে? সেই কার্য ইজিক্যাল টু ডাব্লু ইজিক্যাল টু ইন্টিগ্রেশন ডি ডাব্লু। কোথা থেকে? অসীম থেকে আর পর্যন্ত আনতে। আগে কোথায় ছিল? আগে ছিল অসীমে, আরে এনেছি, সুতরাং ডি ডাব্লুর জায়গায় এই গোটাটা বসাবো, এই গোটাটা বসাবো। তাহলে মাইনাস কিউ কিউ বাই 4 পাই এপসিলন বসে যাবে আগে, ইন্টিগ্রেশন আগে, কারণ এই সবগুলো কনস্ট্যান্ট, ডিআর বাই আর স্কোয়ার। কোথা থেকে কোথায়? ইনফিনিটি থেকে আর পর্যন্ত। এই ইন্টিগ্রেশনটা এর আগের দিন আমরা করেছিলাম। এটা কত হয়েছিল? এই ইন্টিগ্রেশনটা হয়েছিল -1/r। তাহলে কিউ কিউ বাই 4 পাই এপসিলন, এই ইন্টিগ্রেশনটা করে আমরা গোটা ভ্যালুটা পেয়েছিলাম -1/r। ইন্টিগ্রেশনের ইনফিনিটির জন্য ওইখানে 0 এসেছিল মাইনাস দিয়ে, ওই পার্টটা আর লিখছি না। এইটা গোটাটা যেটা এসেছিলো সেটা হচ্ছে এটা। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, কিউ কিউ বাই 4 পাই এপসিলন আর। তাহলে এটাই হলো আমাদের স্থিতিশক্তি। কখন? যখন এই বস্তুটাকে আর দূরত্বে এনে রেখেছি। তাহলে কি পেলাম? একটা বিন্দু আধান কিউ এবং তার থেকে আর দূরত্বে যদি অন্য একটা বিন্দু আধান ছোট হাতের কিউ রাখা যায়, তাহলে এদের মধ্যে যে স্থিতিশক্তিটা তৈরি হয় এটা একটা সংস্থার মতো কাজ করবে। অবশ্যই একটা সংস্থার মতো কাজ করবে, দুটি বিন্দু আধানের তৈরি একটি সংস্থা। এই সংস্থায় যে শক্তি, স্থিতিশক্তি পাবো, সেই স্থিতিশক্তিটা হচ্ছে কিউ কিউ বাই 4 পাই এপসিলন আর। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 1/4 পাই এপসিলন কিউ বাই আর ইন্টু কিউ, এইভাবে আমরা লিখতে পারি গোটাটাকে। আর এর আগের দিন পড়েছিলাম 1/4 পাই এপসিলন কিউ বাই আর, এই যে রাশিটা, এই রাশিটা হচ্ছে কিউ বিন্দু আধানের জন্য আর দূরত্বে বিভব বা পোটেনশিয়াল। তাহলে ডাব্লুটাকে আমরা এইভাবেও লিখতে পারি কিউ ইন্টু ভি। এই ভি যে বিভবটা পেলাম, বিভবটা কার জন্য? বিভবটা হচ্ছে এই কিউ আধানের জন্য, ছোট হাতের কিউ আধান যেখানে আছে সেখানে বিভব। হ্যাঁ, তাহলে স্থিতিশক্তি মাপতে গেলে কী করব? কোনো একটি পয়েন্টে বিভব এবং সেখানে থাকা চার্জের গুণফল হিসেবে আমরা স্থিতিশক্তি পাবো। তাহলে এখানে যে স্থিতিশক্তি সেটা কি হচ্ছে? এখানকার বিভব এই আধানের জন্য আর এখানে থাকা চার্জ। আমরা এই সংস্থার স্থিতিশক্তি অন্যভাবে মাপতে পারতাম। এই আধানটার জন্য এখানে যদি আমরা বিভব মাপতাম, সেক্ষেত্রে যেটা পেতাম সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন ছোটো হাতের কিউ বাই আর, এবং তাকে বড় হাতের কিউ দিয়ে গুণ করলে সেক্ষেত্রে আমরা একই স্থিতিশক্তি পেতাম। স্থিতিশক্তির একক কী হবে? স্থিতিশক্তির একক হবে, স্থিতিশক্তি যেহেতু শক্তি, তাহলে তার এসআই একক অবশ্যই জুল হবে। জুল হবে এসআই একক, এসআই একক হবে জুল। আর এখান থেকে দেখতে পাচ্ছি যে স্থিতিশক্তি ইকুয়াল টু বিভব ইন্টু চার্জ। তাহলে এটাকে আরেকভাবে লেখা যেতে পারে ভোল্ট ইন্টু কুলম্ব। ভোল্ট ইন্টু কুলম্ব, ভোল্ট আর কুলম্বের গুণফলও হচ্ছে জুলের সমান হয়। ভোল্ট ইন্টু কুলম্ব। মাত্রা তো শক্তির মাত্রাই হবে। স্থিতিশক্তির মাত্রা তাহলে কী হবে? শক্তির মাত্রা। শক্তির মাত্রা আমরা জানি ml স্কোয়ার T⁻⁻²। আমরা এবারে পড়ব তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু থাকলে পরে তাকে বিক্ষিপ্ত, তার যে অবস্থান, কোনো একটা অবস্থানে থাকা অবস্থায় তাকে সেই অবস্থান থেকে বিক্ষিপ্ত করতে যে পরিমাণ কার্য করতে হয়, এবং দ্বিমেরুতে তার ফলে যে স্থিতিশক্তি সঞ্চিত হয় সেটার পরিমাণ কি করে নির্ণয় করতে হয় বা কত হয় সেটা আমরা বের করব। মনে করছি এইখানে
একটা ইলেকট্রিক ফিল্ড এদিক বরাবর আছে, আর একটি দ্বিমেরু পি মানের দ্বিমেরু এদিক বরাবর কাজ করছে। এই দ্বিমেরু এবং ইলেকট্রিক ফিল্ডের মাঝখানকার অ্যাঙ্গেল কোনো একটা সময় থিটা। এবারে এই দ্বিমেরুটিকে থিটা থেকে বিক্ষিপ্ত করে থিটা প্লাস ডি থিটা, অর্থাৎ কতখানি বিক্ষিপ্ত করলাম, ডি থিটা অ্যাঙ্গেল পরিমাণ বিক্ষিপ্ত করলাম। এই কাজটা করতে কতখানি কার্য করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখানে আমরা কি ধরনের সরণ ঘটিয়েছি? আমরা কৌণিক সরণ, অর্থাৎ দ্বিমেরুটিকে কৌণিক সরণ দিয়েছি একটা। কৌণিক সরণের ক্ষেত্রে কৃতকার্য কি করে বের করতে হয়? কৌণিক সরণের ক্ষেত্রে কৃতকার্য এখানে যেহেতু খুব কম ডি থিটা পরিমাণ কৌণিক সরণ ঘটিয়েছি, তাহলে কৃতকার্যটাও খুব ছোট হবে। ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু, আমরা জানি কৌণিক সরণের ক্ষেত্রে কৃতকার্য টর্ক আর অ্যাঙ্গেলের ডট প্রোডাক্ট হয়, অর্থাৎ টাউ ডট ডি থিটা হবে এখানে। টর্কের রাশিমালা আমরা কি জানি? আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, এখানে টর্ক আর ডি থিটা দুটোর দিক একই দিকে আছে, অ্যাঙ্গেল কি আছে? এদের মাঝখানকার অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি আছে। কারণ আমরা যখন এদিকে ঘোরাচ্ছি দ্বিমেরুটাকে, তখন টর্কের দিক কোন দিকে হবে? টর্কের দিক ওপর দিকে হবে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি তো, তাহলে টর্ক ওপরের দিকে হবে। আর ডি থিটা যেটা আছে, ডি থিটাও কিন্তু ওপর দিকে হবে, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। তাহলে এখানে ডট প্রোডাক্টের কস থিটাটা 1 হয়ে যাবে। থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে কস থিটা 1 হয়ে যাবে। তাহলে এটা হবে টাউ ডি থিটা। টাউ মানে যে টর্ক কত হয়? টর্ক হয় আমরা জানি পি ই সাইন থিটা, আর এখানে ডি থিটা। তাহলে মোট কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ হবে আমরা থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত ঘুরিয়েছি বলে মনে করছি। যে থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত কৌণিক সরণ ঘটালে পরে যে কৃতকার্য হবে সেটা হচ্ছে সাইন থিটা ডি থিটা। পিই কনস্ট্যান্ট হবে, তাহলে পিই বাইরে বেরিয়ে গেল। সাইন থিটা ডি থিটার ইন্টিগ্রেশন, সাইন থিটার ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস কস থিটা হয়, আপার লিমিট আছে থিটা 2, লোয়ার লিমিট থিটা 1। তাহলে প্রথমে বসবে আপার লিমিট, তাহলে কি হলো? পিই মাইনাস কস থিটা 2 মাইনাস কস থিটা 1। তাহলে এখান থেকে যে জিনিসটা পেলাম আমরা, সেটা হচ্ছে পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তাহলে থিটা 1 থেকে থিটা 1 অ্যাঙ্গেল থেকে থিটা 2 অ্যাঙ্গেলে নিয়ে যেতে গেলে, দ্বিমেরুটাকে যদি আমরা থিটা 1 থেকে থিটা 2-তে নিয়ে যেতে চাই, তাহলে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এখন যদি আমরা মনে করি যে প্রথমে দ্বিমেরুটি ইলেকট্রিক ফিল্ডের দিকে ছিল, তাহলে থিটা 1 কত হবে? থিটা 1 0 ডিগ্রি হবে, কারণ ইলেকট্রিক ফিল্ড আর দ্বিমেরুর মাঝখানকার অ্যাঙ্গেলটা তখন 0 ডিগ্রি হয়ে যাবে। যদি একই দিকে হয়, ইলেকট্রিক ফিল্ড আর পি অর্থাৎ দ্বিমেরু প্রাথমিকভাবে একই দিকে হলে থিটা 1টা 0 ডিগ্রি হয়ে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন্ড অবস্থা থেকে যদি আমরা থিটা অ্যাঙ্গেলে নিয়ে যেতে চাই দ্বিমেরুটাকে থিটা অ্যাঙ্গেলে, তাহলে প্রথমে কোন দিকে ছিল? ইলেকট্রিক ফিল্ডের দিকে ছিল, সেখান থেকে কোন দিকে নিয়ে গেলাম? থিটা অ্যাঙ্গেলে নিয়ে গেলাম। তাহলে সেক্ষেত্রে কৃতকার্য যেটা হবে সেটা হচ্ছে ডাব্লু 0 ডিগ্রি টু থিটা ইজ ইকুয়াল টু পিই থিটা 1 0, তাহলে কস 0 ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা 2 ইজ ইকুয়াল টু থিটা, কারণ কোথায় গেছি? 0 ডিগ্রির থেকে থিটাতে গেছি। তাহলে কৃতকার্য কী হবে? পিই 1 মাইনাস কস থিটা। এই যে ডাব্লু 0 ডিগ্রি টু থিটা ইজ ইকুয়াল টু পি 1 মাইনাস কস থিটা রাশিমালাটা পেলাম, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের সাপেক্ষে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে দ্বিমেরুর
স্থিতিশক্তি। দ্বিমেরুটি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে θ1 অ্যাঙ্গেল করেছিল, তখন পোটেনশিয়াল এনার্জি কত হবে? তড়িৎ স্থিতিশক্তি হবে পি θ1। এই পিটা হচ্ছে স্থিতিশক্তির চিহ্ন, বড় হাতের পি। তাহলে পি θ1 ইজ ইকুয়াল টু ছোট হাতের পি, এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ইন্টু ইলেকট্রিক ফিল্ড 1 মাইনাস কস θ1। কোথা থেকে পেলাম? এখান থেকে পেলাম। এই যে এটাই স্থিতিশক্তি, বললাম না θ ডিগ্রি অ্যাঙ্গেলে এটাই স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি ইজ ইকুয়াল টু পি1 মাইনাস কস θ1, θ1 অ্যাঙ্গেলে। একইভাবে যখন θ2 অ্যাঙ্গেলে নিয়ে গেলাম এইটাকে, দ্বিমেরুটাকে, তখন এর স্থিতিশক্তি কত হবে? PE1 মাইনাস কস θ2। তাহলে θ1 থেকে θ2তে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কার্য করতে হলো, অর্থাৎ যে পরিমাণ স্থিতিশক্তি জমা হলো θ1 থেকে θ2তে নিয়ে যাওয়ার জন্য, স্থিতিশক্তির পরিবর্তন যেটা হলো সেটা হচ্ছে পি ডেল পি, স্থিতিশক্তির পরিবর্তন কোথা থেকে কোথায়? θ1 থেকে θ2তে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কী হবে? পি θ2, অর্থাৎ θ2 অন্তিম অবস্থানের স্থিতিশক্তি মাইনাস প্রাথমিক অবস্থানের স্থিতিশক্তি। এটা বিয়োগ করলে পাবো কি পাবো? পিই কস θ1, এই দুটো বিয়োগ করতে হবে, এই থিটা এটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে যেটা পাবো পিই কস θ1 মাইনাস কস θ2 পাবো। তাহলে এটাই হলো স্থিতিশক্তির পরিবর্তন θ1 থেকে θ2তে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে পি θ2 মাইনাস পি θ1 ইজ ইকুয়াল টু পিই 1 মাইনাস, এই 1 নয়, পিই কস θ1 মাইনাস কস θ2। আমরা যদি ধরে নিই যে কোনো একটা দ্বিমেরুর প্রাথমিকভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, তাহলে প্রাথমিকভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে পরে θ1 কত হবে? θ1টা হবে 90 ডিগ্রি। তাহলে এখানে θ1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলো। এবং প্রাথমিক অবস্থানে স্থিতিশক্তি আমরা 0 ধরে নিচ্ছি, এটা স্পেশাল কেসে আমরা ধরে নিতে পারি যে 90 ডিগ্রিতে স্থিতিশক্তি 0। আমরা যে কোনো জায়গায় স্থিতিশক্তি 0 বলে ধরতে পারি, কারণ অ্যাকচুয়ালি স্থিতিশক্তির যে অ্যাবসলিউট ভ্যালু, মানে পরম মান, সেটা আমাদের কোনো কাজে লাগে না। আমাদের কি কাজে লাগে? স্থিতিশক্তির পরিবর্তন বা পার্থক্য, যেটা স্থিতিশক্তির প্রভেদ, সেইটা আমাদের কাজে লাগে। সুতরাং যে কোনো জায়গায় আমরা নির্দেশতন্ত্রের মূল বিন্দু হিসেবে কল্পনা করতে পারি। তাহলে যে কোনো একটা স্তরের বা যে কোনো একটা অ্যাঙ্গেলের স্থিতিশক্তিকে আমরা 0 বলে ধরে নিতে পারি। আমরা এখানে স্পেশাল কেসে θ1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রিতে স্থিতিশক্তি 0 ধরছি। তাহলে এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে অন্য কোনো একটা অ্যাঙ্গেল থিটাতে নিয়ে যেতে, এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা এত পর্যন্ত, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে θ2 ইজ ইকুয়াল টু থিটা হবে। তাহলে θ1 কত ছিল? 90 ডিগ্রি ছিল। সেখান থেকে কোথায় নিয়ে গেলাম? θ2 ইজ ইকুয়াল টু থিটাতে নিয়ে গেলাম। তাহলে 90 ডিগ্রি থেকে থিটাতে নিয়ে গেলে যে স্থিতিশক্তির পরিবর্তন হবে পি থিটা, কারণ অন্তিম যে কোণটা সেটা হচ্ছে থিটা, মাইনাস পি 90 ডিগ্রি, কারণ প্রাথমিক θ1 ইজ ইকুয়াল 90 ডিগ্রি ছিল, ইজ ইকুয়াল টু এখানে θ1 এর জায়গায় তাহলে 90 বসাবো, আর θ2 এর জায়গায় থিটা বসাবো। তাহলে কি পেলাম? পিই θ1 এর জায়গায় যদি 90 বসাই, তাহলে cos 90 ডিগ্রি মাইনাস cos θ2 এর জায়গায় থিটা বসবে, কারণ আমরা θ1 ইজ ইকুয়াল 90 থেকে θ2 ইজ ইকুয়াল থিটাতে নিয়ে গেছি। cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 আমরা জানি। তাহলে এটা যেটা হবে সেটা হচ্ছে মাইনাস পিই cos থিটা, আর পি 90 ডিগ্রি যেটা আমরা ধরেছি সেটা 0 ধরেছি, 90 ডিগ্রিতে দ্বিমেরুর স্থিতিশক্তি 0 ধরেছি। তাহলে যেটা পড়ে থাকলো এখানে সেটা হচ্ছে পি থিটা ইজ ইকুয়াল টু এটা। অর্থাৎ যখন আমরা 90 ডিগ্রিতে থাকা অবস্থায় দ্বিমেরুর স্থিতিশক্তি 0 ধরবো, তখন অন্য যে কোনো অ্যাঙ্গেল থিটাতে স্থিতিশক্তি হবে মাইনাস
পিই কস থিটা, এবং এটাকে আমরা লিখতে পারি মাইনাস পি ডট ই, কারণ আমরা জানি দুখানা ভেক্টর পি এবং ই, এই যে ইলেকট্রিক ফিল্ডের দিক হচ্ছে এইদিকে, আর তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে দ্বিমেরু আছে। তাহলে পি আর ই এর মাঝখানকার অ্যাঙ্গেল কত হলো? থিটা হলো। তাহলে ডট প্রোডাক্ট কত হয়? পিই কস থিটা, যেটা এখানে লেখা আছে। তাহলে পিই কস থিটা ইজ ইকুয়াল টু পি ডট ই হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সাপেক্ষে কোনো দ্বিমেরুর স্থিতিশক্তি কত হয়? পিই কস থিটা, সামনে একটা মাইনাস হয়, বা মাইনাস পি ডট ই হয়। আমরা এবারে পড়ব তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। তো এইখানে একখানা ইলেকট্রিক ফিল্ড আছে, যার দিক এইদিকে ইলেকট্রিক ফিল্ড আছে। এখন কিউ আধানযুক্ত একটি কণাকে এম ভর বিশিষ্ট, এখানে লিখে দিই এম ভর বিশিষ্ট, ভর এম আর কিউ আধান যুক্ত একটি কণা এখানে আছে, রেখে দিলাম আর কি। এইখানে যখন আমি এই কণাটিকে ছেড়েছি তখন এর বেগ ছিল, মনে করছি এর বেগ ছিল ভি। এর বেগ কত ছিল? v1 বেগ ছিল। আর এই বিন্দুতে, ইলেকট্রিক ফিল্ডের এই বিন্দুতে বিভব হচ্ছে বড় হাতের v1, এটা ছোট হাতের v1, এটা হচ্ছে বড় হাতের v1। তাহলে বেগ হচ্ছে ছোট হাতের v1, আর বিভব এই বিন্দুতে এ, এটা মনে করছি এ বিন্দু, এ বিন্দুর বিভব হচ্ছে v1। কিছুক্ষণ পরে এই কণাটি কোথায় গেল? কণাটি এই বি বিন্দুতে গিয়ে পৌঁছালো। তো বি বিন্দুতে এর বেগ হলো v2 এবং v2 হলো বিভব, v2 বিভব। তাহলে এই আধানটা যখন নিজের থেকেই এখান থেকে এখানে যাচ্ছে, তখন আমরা বলতে পারি যে এ বিন্দুর যে বিভব আছে v1, সেটা অবশ্যই উচ্চ বিভব, এবং v2 যেটা আছে সেইটা কিন্তু নিম্ন বিভব। বোঝা গেল? যেহেতু কিউ আধান নিজের থেকেই v1 থেকে v2তে যাচ্ছে, তাহলে v1 উচ্চ বিভব, v2 নিম্ন বিভব হবে যদি কিউটা পজিটিভ আধান হয়। এমনিতে আমরা সাধারণত কিউকে পজিটিভ আধান হিসাবেই ধরি। নেগেটিভ হলে ঠিক উল্টাটা হবে, নেগেটিভ হলে এটা নেগেটিভ, এটা নিম্ন বিভব হবে, এটা উচ্চ বিভব হবে। কিন্তু এখানে যেহেতু আমরা কিউকে পজিটিভ আধান বলেই ধরি, সেই জন্য v1টা কী হবে? v1 হবে উচ্চ বিভব আর v2 হবে নিম্ন বিভব। তাহলে কিউ আধান v1 থেকে v2তে যাওয়ার জন্য কতখানি কাজ হলো এখানে দেখা যাক। আমরা জানি কৃতকার্য ইজ ইকুয়াল টু আধান ইন্টু বিভব প্রভেদ হয়। বিভব প্রভেদ কত হবে? v1 মাইনাস v2। এই যে বিভব প্রভেদ, এটাকে আমরা বড় হাতের ভি দিয়ে লিখছি, তাহলে কিউ ইন্টু ভি। তাহলে কৃতকার্য এইটা হলো। এই কৃতকার্যটা কে করছে? কৃতকার্য করছে ফিল্ড নিজে, কারণ আমরা কিন্তু বাইরের থেকে বল প্রয়োগ করছি না, আমরা বাইরে থেকে কিছু করছি না, আমরা কাজ করছি না। কিউ আধানটাকে এখানে রেখে দিলে পরে নিজের থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে। তাহলে এখানে কৃতকার্য কত হচ্ছে? কিউ ইন্টু ভি কৃতকার্য হচ্ছে। যখন ফিল্ড নিজের থেকে কার্য করে, এই কার্যটা নেগেটিভ কার্য হয়। এটা কি কার্য হয়? নেগেটিভ কার্য হয়। নেগেটিভ কার্যের অর্থ হলো এই যে আধানটা আছে, আধানের শক্তি নিজের থেকে কমে যাচ্ছে। এর শক্তি কি হচ্ছে? নিজের থেকে কমে যাচ্ছে। কোন শক্তি? পোটেনশিয়াল এনার্জি। এই যে স্থিতিশক্তি, এটা তো স্থিতিশক্তির পরিবর্তন, এটা হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন। স্থিতিশক্তির পরিবর্তন কি হচ্ছে? নেগেটিভ, অর্থাৎ ওর স্থিতিশক্তি ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা শক্তি সংরক্ষণ সূত্র থেকে জানি যে মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। তাহলে স্থিতিশক্তি যখন কমছে তখন গতিশক্তি বাড়বে। তাহলে কিউভি পরিমাণ স্থিতিশক্তি কমে যাওয়ার জন্য কিউভি পরিমাণ গতিশক্তি বেড়ে যাবে। কার? এই যে এম ভর বিশিষ্ট কিউ আধানযুক্ত কণাটার কিউভি পরিমাণ গতিশক্তি বাড়বে। স্পষ্টতই তাহলে v1 এর থেকে v2 বড় হবে, যেহেতু যত এদিকে যাচ্ছে ওর স্থিতিশক্তি কমছে,
গতিশক্তি বাড়ছে, তাহলে V1 V2 এর থেকে ছোট হবে, V2 V1 এর থেকে বেড়ে যাবে, কারণ B এর দিকে যত যাবে গতি শক্তি তত বাড়বে, অর্থাৎ এর বেগটাও বাড়তে থাকবে। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হলো? অন্তিম গতিশক্তি হচ্ছে হাফ m v2 স্কোয়ার, অন্তিম গতিশক্তি, আর প্রাথমিক গতিশক্তি হচ্ছে হাফ m v1 স্কোয়ার। এই গতিশক্তির পরিবর্তনটা কোত্থেকে আসলো? এই কিউভি থেকে আসলো। তাহলে এই কিউভির সঙ্গে এই গতিশক্তির পরিবর্তনটা সমান হবে। তাহলে কি পেলাম? কোনো ফিল্ডের মধ্যে যদি একটি আধান V1 থেকে V2 বিভব প্রভেদের দিকে গমন করে, তাহলে ওর যে পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয় কিউভি, ভি হচ্ছে বিভবের পরিবর্তন আর কিউ হচ্ছে কণাটির চার্জ। তাহলে পোটেনশিয়াল এনার্জির পরিবর্তন কি হয়? গতিশক্তির পরিবর্তনের সঙ্গে সমান হয়। যদি স্থিতিশক্তি হ্রাস পায় তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে, যদি স্থিতিশক্তি বৃদ্ধি পায় তাহলে গতিশক্তি হ্রাস পাবে। কণাটিকে স্থির অবস্থা থেকে ছাড়া হলে পরে প্রাথমিক বেগ V1 = 0 হবে, তখন গতিশক্তির বৃদ্ধি হবে হাফ m v স্কোয়ার। আমরা ধরছি যে প্রাথমিক বেগ 0 ছিল এবং বি বিন্দুতে যাওয়ার পরে ওর বেগ v হয়েছে, তাহলে গতিশক্তির বৃদ্ধি অর্থাৎ গতিশক্তি, কারণ প্রাথমিক গতিশক্তি 0 ছিল, তাহলে গতিশক্তির বৃদ্ধিটাই ওর গতিশক্তি হবে, তাহলে হাফ m v স্কোয়ার = qv হবে। যদি প্রাথমিক বেগ 0 হয় অর্থাৎ স্থির অবস্থা থেকে ছাড়া হয় এবং অন্তিম বেগ v হয়, তাহলে হাফ m v স্কোয়ার = qv হবে। এখান থেকে আমরা v বের করতে পারবো। v কি হবে? v হবে 2qv/m গোটাটার √। তাহলে এখান থেকে বেগ, অন্তিম বেগ যদি প্রাথমিকভাবে 0 গতিবেগ থেকে ছাড়া হয় অর্থাৎ স্থির অবস্থা থেকে ছাড়া হয়, তাহলে অন্তিম অবস্থায় ওর যে বেগ হবে সেইটা হবে এটা। এ এবং বি বিন্দুর দূরত্ব যদি d হয়, তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রে এ থেকে বি পর্যন্ত দূরত্ব d হলে সুষম তড়িৎ ক্ষেত্রে v = ed হয়। এটা আমরা জানি, যদি সুষম হয় তবেই হবে, সুষম না হলে তখন অন্যরকমভাবে করতে হবে, তখন ইন্টিগ্রেশন করে করতে হবে। আমাদেরকে কোশ্চেনে সুষম দিয়েই দেবে, যদি অঙ্ক করতে দেয় তাহলে সুষম দিয়ে দিবে। তাহলে v = ed সুষম তড়িৎ ক্ষেত্রে, তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড দেওয়া থাকে এবং দুটি বিন্দুর মধ্যে এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স d দেওয়া থাকে, তাহলে সেখান থেকেও আমরা কিন্তু এই যে ভি রাশিমালাটা বের করতে পারবো। কি করতে হবে? এই বড় হাতের ভি এর জায়গায় ed বসাতে হবে, ed/m। তাহলে এই দুখানা সূত্র মুখস্থ রাখতে হবে যে যদি দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ v হয়, বস্তু কণাটির চার্জ q এবং ভর m হয়, তাহলে ওই d ডিস্টেন্স ট্রাভেল করার পরে যে বেগ হবে সেটা হচ্ছে v = 2qv/m √। আর যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয় সেক্ষেত্রে যে বেগটা হবে সেটা হচ্ছে √2qed/m। আমরা এবারে ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা দেখব। ইলেকট্রন ভোল্ট এই কথাটির মধ্যেই সংজ্ঞা মোটামুটিভাবে পাওয়া যায়। একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করলে যে পরিমাণ স্থিতিশক্তির হ্রাস বা বৃদ্ধি পায় সেই পরিমাণ শক্তিকে 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। আমরা জানি যে এই যে স্থিতিশক্তির হ্রাস বা বৃদ্ধি পেল, এটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়। সেই জন্য আমরা এই সংজ্ঞাটাই আরেকটু অন্যভাবে দিতে পারি যে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করলে যে পরিমাণ গতিশক্তির হ্রাস বা বৃদ্ধি পায় সেই পরিমাণ শক্তিকে 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। অর্থাৎ স্থিতিশক্তির জায়গায় গতিশক্তি লিখলেও সংজ্ঞাটা ভুল হবে না। আবার যদি আমরা এইভাবে বলি যে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করলে যে পরিমাণ কার্য করা হয় সেই পরিমাণ শক্তিকে বা সেই পরিমাণ কার্যকে 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়, তাহলেও এটা ঠিক হবে, কারণ সেক্ষেত্রে ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদ ইলেকট্রন যদি অতিক্রম করে তাহলে হয় বহিস্থ এজেন্টকে কাজ করতে হবে, না হলে পরে
ইলেকট্রিক ফিল্ডকে কাজ করতে হবে, সুতরাং সেখানে কার্য করা হচ্ছে। সেই জন্য এই যে সংজ্ঞাটা যেটা বললাম যে একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করলে যে পরিমাণ কার্য হয় সেই পরিমাণ কার্যকে 1 ইলেকট্রন ভোল্ট বলে, সেটাও ঠিক হবে। স্থিতিশক্তির পরিবর্তন হয় W ইজ ইকুয়াল টু ডেল পি, স্থিতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। একটু আগে পড়লাম না, কৃতকার্য বা স্থিতিশক্তির পরিবর্তন সেটা হচ্ছে চার্জ ইন্টু বিভব প্রভেদ। এইখানে যখন 1 ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা বললাম তখন চার্জ কত ছিল? 1 ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের চার্জ। একটা ইলেকট্রনের চার্জ কত হয়? একটা ইলেকট্রনের চার্জ হয় 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু ভোল্টেজের পার্থক্য কত বলেছি? 1 ভোল্ট। একটু আগে বলেছি একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব প্রভেদ, তাহলে বিভব প্রভেদ হলো 1 ভোল্ট। আর কিউ যে চার্জ সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত হয়? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এখান থেকে তাহলে কত পেলাম? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু ভোল্ট। কুলম ইন্টু ভোল্ট হয় জুল। আমরা একটু আগেই পড়েছি যে কুলম ইন্টু ভোল্ট জুল হয়। স্থিতিশক্তি বা যে কোনো শক্তির যে রাশিমালা একক সেটা হচ্ছে জুল, সেটা হয় কুলম ইন্টু ভোল্ট। একটু আগেই আমরা দেখেছি। সুতরাং 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এটা মুখস্থ রাখতে হবে, এটা অনেক জায়গায় কাজে লাগে। আমরা এতক্ষণ পর্যন্ত যে থিওরি পড়লাম সেই সংক্রান্ত 2-1টা কোশ্চেন সলভ করব। তার মধ্যে প্রথমটি হলো, প্রাথমিকভাবে স্থির একটি ইলেকট্রন 180 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করার পরে কত বেগ অর্জন করবে? তাহলে এটা ডাইরেক্ট সূত্র থেকে আমরা বসাতে পারি। ডাইরেক্ট সূত্র আমরা জানি, স্থির অবস্থা থেকে কোনো বস্তুকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ছেড়ে দিই তাহলে তার যে অন্তিম বেগ হয় ভি ইজ ইকুয়াল টু, একটু আগে আমরা পড়লাম তাই না, কত হবে এটা? 2q ভি বাই এম। একটু আগেই পড়লাম, সোজা জিনিস, জাস্ট এখানে ভ্যালুগুলো বসাতে হবে। 2q ইলেকট্রনের যে চার্জ কিউ, আমরা যেহেতু ভোল্ট অর্থাৎ এসআই অঙ্কটা করছি সেই জন্য কিউ ইজ ইকুয়াল টু হবে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এসআইতে চার্জের একক কুলম, তাহলে কুলম এককে ইলেকট্রনের যে চার্জ সেটা বসাতে হবে, বসালাম, ইন্টু ভোল্ট। ভোল্ট কত? মানে বিভব প্রভেদ। বিভব প্রভেদ হচ্ছে 180 বাই এম। এম আমরা কত জানি ইলেকট্রনের ক্ষেত্রে? 9.1 ইন্টু 10⁻31 কিলোগ্রাম। তাহলে এই সবগুলো বসিয়ে যখন আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো 8 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে বেগ খুব সহজে সূত্র বসিয়ে আমরা পেয়ে গেলাম। এটা সহজ ছিল। আমরা 2 নম্বর যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে, শূন্যস্থানে থাকা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে 20 এসইউ করে ধনাত্মক বিন্দু আধান রাখা আছে। উদাসীন বিন্দুর অবস্থান কোথায় হবে? ওই বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? ওই তড়িৎ সংস্থার তড়িৎ স্থিতিশক্তি কত হবে? এই 3খানা কোশ্চেন আমাদেরকে অ্যান্সার করতে হবে। এইখানে আমাদের ছবিটা আঁকা আছে, এই যে একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 সেমি অর্থাৎ এ, তাহলে এ ইজ ইকুয়াল টু কত হলো? এ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার হলো। প্রত্যেকটি শীর্ষবিন্দুতে কিউ আধান আছে। কিউ আধান কত? কিউ আধান ইজ ইকুয়াল টু 20 ইএসইউ। এত করে আধান আছে, পজিটিভ এগুলো সব। হ্যাঁ, এবারে বলছে উদাসীন বিন্দুর অবস্থান কোথায় হবে? উদাসীন বিন্দু বলতে বুঝি যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু শূন্য হয়, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র শূন্য হয়, তড়িৎ প্রাবল্য শূন্য হয় যে বিন্দুতে, সেই বিন্দুটিকে বলা হয় উদাসীন বিন্দু। এখানে যেহেতু প্রত্যেকটি বিন্দুতে কিউ আধান আছে, সমান আধান আছে এবং সবগুলোই পজিটিভ আধান আছে, তাহলে অবশ্যই এদের জন্য যে উদাসীন বিন্দু হবে সেটা কি হবে? এদের
কর্ণের ছেদবিন্দু হবে। এদের কর্ণের ছেদবিন্দু বা এইটাকে বর্গক্ষেত্রের কেন্দ্রও বলা হয়। তো এই কর্ণের ছেদবিন্দু যে এই বিন্দুটা, এই বিন্দুতে কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য হবে। মানে উদাসীন বিন্দু কথাটার মানে হচ্ছে ওখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য। এই কিউ এবং এই কিউ আধানের জন্য এখানে ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। এই কিউ আধান এবং এই কিউ আধানের জন্যও এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য শূন্য হবে। উদাসীন বিন্দুর অবস্থান হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ দুটির ছেদবিন্দু, হলো উদাসীন বিন্দু। তাহলে এখানে উদাসীন বিন্দু বর্গর কর্ণ দুটির ছেদবিন্দু হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ বিভব কত হয়। এই বিন্দুতে তড়িৎ বিভব কত হয় সেটা জানতে গেলে আমরা প্রথমে কি করব, এই যে বাহুগুলো, এই বাহুগুলোর দৈর্ঘ্য জানতে হবে। আমরা এর আগের দিন পড়েছিলাম যে কোনো বিন্দুতে মোট তড়িৎ বিভব কত হয় সেটা বের করতে গেলে প্রত্যেকটি বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব বের করে, ওই বিন্দুতে প্রত্যেকটি বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব বের করে তারপরে সেগুলো যোগ করতে হয়। যেহেতু তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, সেই জন্য শুধুমাত্র তড়িৎ বিভব বের করে এমনি আমরা যেমন করে একের সঙ্গে এক যোগ করি সেরকম করে যোগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকটির জন্য কত তড়িৎ বিভব হবে সেটা প্রথমে বের করতে হবে। তাহলে আধান আমার কিউ আছে, এইখানে তড়িৎ বিভব বের করতে গেলে এই দূরত্বটা আমাদেরকে জানতে হবে। এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা হচ্ছে কর্ণের যে দৈর্ঘ্য তার অর্ধেক। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হয়? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় বাহুর দৈর্ঘ্যের √2 গুণ হয়। তাহলে √2a হবে কর্ণের দৈর্ঘ্য। সুতরাং কিউ থেকে এই মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে, আমরা যদি এল ধরে নিই তাহলে এল = কর্ণের দৈর্ঘ্য বাই 2, কারণ কর্ণের দৈর্ঘ্যের হাফ যেটা সেটাই হবে। তাহলে a/√2, এর ভ্যালু যেহেতু 10 আছে তাহলে এখানে 10 সেন্টিমিটার বসালেই আমরা কিন্তু এল এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে এই যে বিন্দু আধান, এই বিন্দু আধানের জন্য এখানে তড়িৎ বিভব কত হবে? এই বিন্দু আধানের জন্য তড়িৎ বিভব হবে v1 যদি ধরি তাহলে v1 = আমরা ESU এ করছি তাহলে 1/k, কিন্তু যেহেতু শূন্য স্থানে আছে সেই জন্য k এর ভ্যালু 1 হবে। তাহলে সেটা আর লিখবো না, কি লিখবো? q/l, দূরত্ব যেহেতু l তাহলে q/l। q হচ্ছে 20 ESU আর l হচ্ছে কত? l হচ্ছে a/√2। তাহলে 20√2/l মানে 10। তাহলে কত হলো? 2√2 ESU ভোল্ট। আমরা পড়েছিলাম যে স্ট্যাট ভোল্ট বা ESU ভোল্ট বলা হয়। CGS-এ ভোল্টের ইউনিট হচ্ছে ESU ভোল্ট, তাহলে এটা হয়ে গেল ESU ভোল্ট। এখন এখানে খেয়াল করলে দেখতে পাবো এই কিউ আধান থেকে এই দূরত্ব যায়, এই কিউ আধান থেকেও দূরত্ব তাই, এই কিউ আধান থেকেও দূরত্ব তাই, এই কিউ আধান থেকেও দূরত্ব তাই। তাহলে সবগুলো বিন্দু আধানের জন্যই কিন্তু বিভবের মান সমান হবে। এই কিউ আধানটার জন্য বিভবের মান যখন v1 হবে, তাহলে এই q1 এর জন্যও বিভবের মান v1 হবে, এর জন্যও v1 হবে, এর জন্যও v1 হবে। তাহলে মোট বিভব কত হলো? মোট বিভব 4v1 = 8 × √2 ESU ভোল্ট। এগুলো বের করলেও দেখতে পাবো একই হবে, কারণ সব ক্ষেত্রেই এলটা সমান, এলটা এটাই হবে। আর কিউটাও যেহেতু সমান তাহলে q/l এর ভ্যালুগুলো সবগুলোই সমান হবে। তাহলে সবগুলো যোগ করলে 4v1 হবে এবং ভ্যালুটা পেয়ে যাব। নেক্সট বলেছে এই যে তড়িৎ সংস্থা, বর্গক্ষেত্রের 4টা কর্ণবিন্দুতে 4খানা কিউ আধান রাখার ফলে যে একটা তড়িৎ সংস্থা তৈরি হয়েছে, এর স্থিতিশক্তি কত হবে? এইটা একটু ভালো করে বুঝতে হবে। প্রথমে এখানে কিছু নাই, একদম ফাঁকা,
তাহলে এখানে কোনো রকম তড়িৎ ক্ষেত্র মানে তড়িৎ ক্ষেত্র নাই। তড়িৎ ক্ষেত্র যদি না থাকে তাহলে এখানে একটা কিউ আধানকে স্থাপন করতে আমাদের কিন্তু কোনো কাজ করতে হবে না। এই যে সংস্থাটা কী করে তৈরি হয়েছে, প্রথমে একটা কিউ আধান এখানে রাখা হলো, তারপরে এর থেকে এ দূরত্বে আরেকখানা কিউ আধান এনে রাখা হলো, এবং এই যে রেখাটা, এই রেখাটার সঙ্গে সমকোণে আরেকটা কিউ আধানকে এ দূরত্বে রাখা হলো, এবং এখান থেকে এই রেখার সমকোণে আরেকখানা কিউ আধানকে এ দূরত্বে রাখা হলো, তবে তো গিয়ে এটা তৈরি হয়েছে, তবে এই চতুর্ভুজটা অর্থাৎ বড় ক্ষেত্রটা তৈরি হয়েছে। তো প্রথমে যখন এই কিউ আধানটা ছিল একাই, তখন কোনো রকম কার্য কিন্তু আমাদের করতে হয়নি, যেহেতু এখানে কোনো রকম তড়িৎ ক্ষেত্রই ছিল না, তাহলে তড়িৎ বলও ছিল না, বল না থাকলে কার্য করতে হয় না আমরা জানি, তাহলে একে প্রথমে এখানে আনতে কোনো রকম কার্য করতে হয়নি। কিন্তু যখন এই কিউ আধানটা এনে রাখলাম, তাহলে এই কিউ আধানের আশেপাশে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হলো। এই তড়িৎ ক্ষেত্রে এইগুলো এখনও আনা হয়নি, এগুলো এখন ভুলে যাও। তাহলে এর থেকে এ দূরত্বে এই আধানটাকে এনে যদি আমরা রাখতে চাই, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে? আমরা জানি এইটাকে যদি এই এ দূরত্বে রাখতে হয়, তাহলে যে কাজটা করতে হয়, এই পড়েছি, একটু আগে পড়লাম, যে কাজ করতে হয় সেটা হচ্ছে W1 ইজ ইকুয়াল টু, আমরা সিজিএসে যেহেতু করছি তাহলে 1/k কিউ ওয়ান এর মান হচ্ছে কিউ, কিউ2 এর ভ্যালুও কিউ, তাহলে কিউ ওয়ান মানে কিউ ইন্টু কিউ বাই এ। তড়িৎ স্থিতিশক্তি, দুখানা তড়িৎ আধানের যে তড়িৎ স্থিতিশক্তি, সেই পরিমাণ কার্যই আমাদেরকে করতে হবে। এই আধানটাকে অসীম থেকে আনতে কোনো কাজ করতে হয়নি। তারপরে এই আধানটাকে যখনই আমি অসীম থেকে এখানে এনে স্থাপন করব, তখনই কিন্তু দুটি আধানের যে তড়িৎ স্থিতিশক্তি হবে এ দূরত্বে রাখলে পরে সেই শক্তিটা আমাদেরকে বের করতে হবে, সেই পরিমাণ কার্য করতে হবে। তাহলে এই পরিমাণ কার্য আমাদেরকে এখানে করতে হচ্ছে। যখন এই সংস্থাটা তৈরি হয়ে গেল, তখন আমরা যখন এই তৃতীয় কিউ আধানটাকে এখানে আনবো, তাহলে এই তৃতীয় কিউ আধানটাকে এখানে আনতে কতখানি কাজ করতে হবে? এখানে যে বিভব হয়েছে, এটা কিন্তু তখনও আসেনি, এখনও এই আধানটা আসেনি, এখনও পর্যন্ত এই আধান দুটো ছিল, এখন এই তৃতীয় আধানটাকে এনে এখানে স্থাপন করেছি। তাহলে এখানে এই তৃতীয় আধানটাকে আনতে কতখানি কার্য করতে হবে? এই দুটি আধান থাকার জন্য এখানে যে বিভব হবে, সেই বিভব ইন্টু এই আধানটার গুণফল হবে এখানে আনতে কৃতকার্য। তাহলে এই বিন্দুতে এই দুটি আধানের জন্য কতখানি বিভব হবে সেটা প্রথমে বের করি। এই বিভবটা যদি ভি প্রাইম ধরি, তাহলে এই ভি প্রাইম ইজ ইকুয়াল টু, এই কিউ আধানের জন্য এই বিন্দুতে বিভব হবে 1/k কিউ/a, কারণ এখান থেকে এই দূরত্বটা a, তাহলে কিউ/a এখানে এটার জন্য বিভব। আর এর জন্য বিভব কত হবে? এর জন্য বিভব হবে এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমরা জানি √2a, তাহলে এর জন্য বিভব হবে 1/k কিউ/√2a। তাহলে এর জন্য বিভব প্রথমেরটা, এর জন্য বিভব দ্বিতীয়টা, এবং যেহেতু বিভব যোগ হয়, তাহলে এদের মাঝখানে যোগ চিহ্ন দিয়ে এই দুটি বিভবকে যোগ করলে পরে আমরা বিভব পেলাম। তাহলে এখানে কিউ আধানকে আনতে আমার কৃতকার্য হচ্ছে W2 ইজ ইকুয়াল টু, যে আধানটাকে আনছি তার চার্জ, অর্থাৎ এই কিউটা, ইন্টু বিভব হচ্ছে ভি প্রাইম। কোথাকার বিভব? যেখানে এনে স্থাপন করছে সেখানকার বিভব। তাহলে এই মানটা হলো 1/k কিউ ইন্টু এই কিউটা, তাহলে কিউ ইন্টু কিউ/a প্লাস 1/k কিউ/√2a। এখন এই চতুর্থ আধানটাকে এখানে আনতে গেলে এই তিনটি আধানের জন্য এখানে বিভবটা প্রথমে বের করতে হবে, তারপরে এখানকার কিউ আধান দিয়ে গুণ করতে হবে। তাহলে ভি ডবল প্রাইম এখানকার বিভব, ভি ডবল প্রাইম ইজ ইকুয়াল টু, এই আধানটার জন্য এখানে বিভব হবে 1/k কিউ/a, এই আধানটার জন্য এখানে বিভব হবে 1/k কিউ/a, আর এই আধানটার জন্য বিভব হবে 1/k কিউ/√2a, কারণ এই দূরত্বটা হচ্ছে √2a। তাহলে এখানে এই 4 নম্বর আধানটাকে আনতে কৃতকার্য কিউ ইন্টু ভি ডবল প্রাইম, চার্জটা হচ্ছে কিউ, আর এখানকার বিভব ছিল কত? ভি ডবল প্রাইম।
তাহলে এই গুণফলটা করলে পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম, এই দুটো একই জিনিস আছে, তাহলে 2/k q/a প্লাস 1/k q/√2a ইন্টু গোটাটাকে এই কিউ দিয়ে গুণ করে দিতে হবে। এখন মোট মোট যে কৃতকার্য হবে সেই কৃতকার্যটা কী হবে, W1 প্লাস W2 প্লাস W3। এই কৃতকার্যটা এই সংস্থার মধ্যে স্থিতিশক্তি হিসাবে জমা থাকবে। তাহলে স্থিতিশক্তি হিসাবে কোনটা জমা থাকবে, এই যে আমরা অসীম থেকে এই বিন্দু আধানগুলোকে এনে এখানে সংস্থাটা গঠন করলাম, তার ফলে আমাদেরকে যে কাজ করতে হলো W1 প্লাস W2 প্লাস W3, এটাই স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তি হিসাবে জমা থাকবে। তাহলে স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি হবে W1 প্লাস W2 প্লাস W3। এটা ক্যালকুলেশন করে বের করলে কত হবে, এটা ক্যালকুলেশন করলে বের করলে হবে 2 3 4/k q²/a প্লাস 2/k q²/√2a। বাতাসের মধ্যে k এর ভ্যালু 1 হয়, তাহলে এখান থেকে q²/a যদি কমন নিই, তাহলে q²/a কমন নিলাম, আর এখানে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 4 প্লাস √2, 4 প্লাস √2। কিউ এর জায়গায় 20 আর এর জায়গায় যদি আমরা 10 বসাই, তাহলে কিন্তু আমরা ইএসইউ এককে এই স্থিতিশক্তির পরিমাণ পেয়ে গেলাম। ইএসইউ মানে হচ্ছে সিজিএস একক, সিজিএসে কার্যের একক যেটা হয় সেটা হচ্ছে আর্গ। তাহলে এখানে ভ্যালুগুলো বসালে আমরা কী পাবো, 40 ইন্টু 4 প্লাস √2 আর্গ ভ্যালুটা পাবো। আমাদের 3 নম্বর কোশ্চেনটা হলো 12 ইন্টু 10⁻⁹ কুলম্ব আধান ও 5 গ্রাম ভরের একটি কণা 500 ভোল্ট বিভব প্রভেদ 300 সেন্টিমিটার দূরত্ব যায়। কণাটির প্রাথমিক বেগ 0 হলে অন্তিম বেগ ও ত্বরণ নির্ণয় করো। অন্তিম বেগ বের করা তো সোজা, অন্তিম বেগ জাস্ট সূত্রে বসালেই হয়। ভি ইজ ইকুয়াল টু, আমরা জানি ভি ইজ ইকুয়াল টু √2q/v/m। এখানে ভ্যালুগুলো বসালে কি পাবো, ভ্যালুগুলো বসালে পাবো 2 ইন্টু কিউ বলে দেওয়া আছে 12 ইন্টু 10⁻⁹ ইন্টু ভি, ভি ইজ ইকুয়াল টু 500 ভি ইজ ইকুয়াল টু 500, আর এম ইজ ইকুয়াল টু যেটা বলে দেওয়া আছে সেটা হচ্ছে 5 গ্রাম। আমরা তো এটা এসআইতে করছি, এই যে কুলম ভোল্ট এগুলো সব এসআই একক, তাহলে এইটাকে 5 গ্রামটাকে প্রথমে কিলোগ্রাম অর্থাৎ এসআই এককে করে নিতে হবে। তাহলে কত হবে, 5 ইন্টু 10⁻³ কিলোগ্রাম। গ্রাম থেকে কিলোগ্রাম করতে হলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে 10⁻⁹ আর এখানকার -3 ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে এরকম, 2 ইন্টু 12 ইন্টু 5 ইন্টু -9 আর ইন্টু 10⁻², তাহলে 10⁻⁷, আর এখান থেকে ওপর দিকে চলে যায়, তারপরে 10⁻⁻4 পড়ে থাকে, 10⁻⁻4, আর নিচের দিকের এই 5 আর ওপর দিকের 5 কেটে যাবে, 5 কেটে গেল। তাহলে এখান থেকে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে এইরকম। এটাকে ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে
0.05 মোটামুটি 0.05 মিটার পার সেকেন্ড। তাহলে অন্তিম বেগ হবে 0.05 মিটার পার সেকেন্ড। আর এখানে ত্বরণ আমরা এখানে কি কি পাচ্ছি, তাহলে প্রাথমিক বেগ পাচ্ছি u ইজ ইকুয়াল টু 0, অন্তিম বেগ v ইজ ইকুয়াল টু এটা পাচ্ছি 0.05 মিটার পার সেকেন্ড। আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব s ইজ ইকুয়াল টু 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটার মানে হচ্ছে 3 মিটার। আমরা এগুলো এসআইতে করে নিচ্ছি, তাহলে 300 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 3 মিটার। তাহলে এই ইউ ভি এবং এস থেকে আমরা কি পেতে পারি, ত্বরণ। ত্বরণ যদি এ ধরি, ত্বরণ যদি ছোট হাতের এ ধরি, তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা আমরা কিন্তু সরলরৈখিক গতির সূত্র থেকে এটা পাই আমরা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে এ ইজ ইকুয়াল টু কি পেলাম, এ ইজ ইকুয়াল টু পেলাম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ভি ইজ ইকুয়াল টু 0.05 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, ইউ 0 আছে, বাই 2 ইন্টু 3, এটা কিসে বেরোবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 0.5 স্কোয়ার কত হয়, 0.5 স্কোয়ার হয় 0.0025, 0.0025 বাই 6। এটা কত হবে, এটা হবে তাহলে হলো 6×4 = 24, তাহলে 1 এখান থেকে শুরু করে কত দূর অবধি পয়েন্ট যাবে, 4 ঘর, তাই না, 4 ঘর। তাহলে 1 2 3 4, তাহলে 1 2 4 এইখানে। তাহলে এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত হলো, 0.00041 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণ। তাহলে আমরা এখানে কিন্তু সূত্র ইউজ করে অন্তিম বেগ এবং ত্বরণ দুটোই বের করে ফেললাম।